এলএম কোচিং সেন্টারের 20তম ক্লাস। প্রতি শুক্রবারে আমরা ফেসবুকের লাইভে এক একটা কেস নিয়ে আলোচনা করি। আজকে সুন্দর একটি কেস আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা চিকিৎসা শুরু করব এবং তরুণ এবং ক্রনিক ডিজিজের পার্থক্যটা কি এবং কোন চিকিৎসাটা আগে করব এবং সেই বিস্তারিত আলোচনা করব একটা কেস টেকিংয়ের উপমা দিয়ে। তাহলে চলে আসি। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে, সময় নষ্ট না করে আপনাদেরকে তাড়াতাড়ি করে বুঝিয়ে দিতে কিভাবে আমরা কেস টেকিং শুরু করব। দেখুন, রোগী আসছে, মেট্রিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সেই মেট্রিক পরীক্ষার ফলাফলের পাস না করতে পারায় তার মনে কষ্টের 3 মাসে তার ওজন কমে অন্তত 10 কেজি ওজন কমে গেছে। আমার কাছে আসছে চিকিৎসার জন্য এবং এর আগেও হয়তো অনেক চিকিৎসা অ্যাভেলেবল চিকিৎসা করেছে, হয়নি। তাহলে কেস টেকিং শুরু করার সময়ই বুঝে গেলাম যে সেটা মানসিক কষ্টের রোগী। এখন এই যে মানসিক কষ্টের রোগী প্রথম অবস্থাতেই ধরতে পারলাম, তাতে করে কেস টেকিংটা সুবিধা। আর অন্যগুলো হয়তো প্রয়োজনীয় তথ্যকতা কেস টেকিংয়ে লিখে রাখার দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে লেখা। তার অর্থ কথা নয় সেই সময় কেস টেকিং না নিয়েও আমি শুরু করতে পারতাম, কিন্তু তারপরও যথারীতি কেস টেকিং নিয়েই আমি রোগীর চিকিৎসা শুরু করি। তার মার বক্তব্য যে মেট্রিক ফেল করার পরেই, অর্থাৎ এসএসসি পরীক্ষার ফেল করার পরেই তার স্বাস্থ্যেরই অবনতি এবং খাওয়া দাওয়া পড়া কোনো রকমের মানসিক কিচ্ছু নাই, এই জন্য আমার কাছে নিয়ে আসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন রোগী নির্বাচন করলাম, এটা মানসিক কষ্টের রোগী। এখন এবার আসুন, সে কি কাউকে প্রকাশ করে কি করে না, এই দুইটা কথা জানলেই আমাদের সুবিধা হয়। প্রশ্ন আসছে, এই দুইটা কথা জানার জন্য আপনারা নানা রকমের প্রশ্ন করতে পারেন এবং সেটা আমাদের আলোচনার বিষয় নয়। অর্থাৎ আমরা ভাগ করে নিলাম তরুণ রোগ এবং চিররোগ। তখন আমি জিজ্ঞাসা করলাম কাউ কাছে প্রকাশ করে কিনা। তখন তার মায়ে বলল, ও আর বলল না, মায়ে বলল না, চুপচাপ বসে থাকে এবং কোনো প্রকাশভঙ্গি বা কোনো কিছু নেই। তাহলে আমি সিলেকশনটা করে ফেললাম। আমি কেন বললাম, কারণ একটা মেট্রিক পরীক্ষার্থী তার মানসিক কষ্টের রোগী অতীত ইতিহাস জানার খুব একটা প্রয়োজন নেই, তাই বলে আমি নেব না তা না। তার সমস্ত খবরাখবর নিয়েই দেখলাম তার কাছে কোনো শরিক মায়াজম ছাড়া আর কোনো মায়াজমের বৈশিষ্ট্য আমি পেলাম না, কারণ সব রুগী শরিক মায়াজমের। আপনারা সেই হিসেবে চিন্তা করেই কাজে আগাবেন। অর্থাৎ 80% রুগীই শরিক মায়াজমের, যদি অন্য কোনো মায়াজমের খোঁজ খবর না পান অথবা কোনো রকমের বংশগতি অথবা কোনো রকমের ট্রাভেলস পান। এর আগে আমি বলেছিলাম 18টা বাধা আমাদের আছে, সেগুলো আমাদের জানার দরকার। তাহলে আমি এখানে কি পেলাম, মানসিক কষ্টের বাধা বা মানসিক কষ্ট থেকে রোগগুলো হয়েছে এবং সেই রোগগুলোর চিকিৎসার জন্য আমার কাছে আসা, এবং আসার জন্যই আমি কেস টেকিং নিয়ে শুরু করলাম। তাহলে নির্বাচনটা হলো। আমি তো যথারীতি এদের আগেও বলেছি কি ওষুধ খেয়েছে জানি না, সেই হিসাবে 2টা শক্তি এলএম পাওয়ারের নাক্স দিয়েই শুরু করেই আমি ইগনিশিয়াতে চলে গেলাম। যেহেতু সেটা খুব সিরিয়াস রোগী, 1 মাসের ওষুধ অর্থাৎ 6 পাওয়ার দিয়েই দিনে 2 মাত্রা করেই আমি দিয়েই রোগী বিদায় করলাম। যথারীতি পরের মাসে আসলো, রোগী কিছুটা ভালো, কিন্তু তখনও তার কোনো পরিবর্তন আমাদের চোখে কোনো পড়ে নাই। এমনি হয়তো সে একটু ভালো ফিল করতেছে, সেই সুবাদেই পরবর্তী ওষুধ নির্বাচন করলাম নেট্রামিউর। তাহলে পরের মাসে আমি নেট্রামিউর দিয়েই রোগীকে বিদায় করে দিলাম। আর খোঁজ খবর নাই। কেন এই ঘটনাটা বলছি? বলছি এই কারণে, আপনাদের ওষুধ যদি নির্বাচন ঠিক হয়ে থাকে এবং যত রকমের বাধা থাকুক না কেন, আপনার সকল বাধা অতিক্রম করে রোগী আর আপনি সবচেয়ে ভালো বুঝবেন। তাহলে আমি কি দিলাম?
ইগনিশিয়ার কাজ শেষ করলাম, নেট্টামিউরের দিকে চলে গেলাম, যেহেতু অনেক লক্ষণ হয়তো আছে, যেহেতু লবণের খাওয়ার প্রবণতা বা অন্য কোনো চিন্তা করি, দিয়ে বিদায় দিয়ে দিলাম। রুগীর আর 6 মাস কোনো খোঁজ খবর নেই, জানাও নেই, অমুকও নেই। সেই 6-7 বা 8 মাস পরে তার মা আসলো, সঙ্গে এক ভদ্র মহিলা, খুব সুন্দরী এবং মোটামুটি বিবাহযোগ্য, অর্থাৎ খুব মোটামুটি ভালো। আমার রেজিস্ট্যান্ট ওনাকে দেখে বলতেছে, রুগীর ভিড় ছিল, রুগী দেখে বলতেছে, সীমার মা, সীমাকে আনলেন না কেন? আর কিছু ওষুধ খাওয়ালে হইতো না? তার মা কোনো উত্তর দেয় না। দেখুন হোমিওপ্যাথিক যে কি বিশাল বিজ্ঞান এবং কি দর্শন আপনাদের হোক, এই আশা করে এই ঘটনাটা বলছি। আমি অবাক হয়ে গেলাম। শাখা সিন্দুর পরা সুন্দর এক মহিলা তার সঙ্গে আছে। আমার রেজিস্ট্যান্ট জিজ্ঞেস করতেছে, সীমাকে আনলেন না? সীমাকে আর কিছু ওষুধ খাওয়ালে ভালো হতো? তারা কথা বলতেছে, আমি রুগী দেখতেছি। তারপরে কতক্ষণ তো কেটে গেল। তারপরে হয়তো সীমার বললো, আপনি আরো ওষুধ কিছু নিলে পারতেন, ওষুধ খাওয়ালে ভালো হইতো। তখন বলে, আমার সঙ্গে যাকে দেখতেছেন সেই আমার মেয়ে সীমা। কি অপূর্ব দৃশ্য! আপনি চিন্তা করুন তো, 6 মাস একটা রোগী যার ওজন কমে গেছে প্রায় 10 কেজির মতন, সেই রোগী পূর্ণাঙ্গ হয়ে উনি বিবাহের পরে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য নিয়ে আসছেন। তাইলে ভাবতেই পারেন হোমিওপ্যাথিক কি বিশাল বিজ্ঞান। আমরা খালি নিজেদের ভিতরে কি বলবো, খালি মানে জ্ঞানের আদান প্রদান না করে তুচ্ছ জিনিস নিয়ে আমরা যতক্ষণ সময় নষ্ট করি, ততক্ষণ রোগী দর্শন বা আগামী দিনে কি করা কর্তব্য সেগুলো নিয়ে আলোচনা না করেই আমরা ঝগড়া বিবাদ অথবা নিজের কর্তৃত্ব অভিমান নিয়ে আমরা চলে আসি। কিন্তু যারা হোমিওপ্যাথিক দর্শন একবার পেয়েছে, তারা তার আস্বাদন করতে পারলেই জীবনেও ভুলবে না হোমিওপ্যাথিক কত শ্রেষ্ঠ বিজ্ঞান এবং দর্শন এবং চিকিৎসা দিয়ে থাকে। কেন এই কথাটা বলছি? দেখুন, আমি 12 বছর লেগেছে আমার হোমিওপ্যাথিক বিশ্বাস করতে। আমি মোটেই বিশ্বাস করতাম না হোমিওপ্যাথিকে কোনো কাজ করে, কিন্তু যখন বিশ্বাস শুরু করলাম তখন আবার অবিশ্বাসের প্রশ্ন। খালি টেস্ট, খালি কোথাও কি জিনিস পরীক্ষা করতাম যে আদৌ এসব ওষুধে কাজ করে কিনা। তাহলে আপনি চিন্তা করেন, একমাত্র ইগ্রেশিয়া এবং নেট্টামিউরে একটা রোগীকে কি পরিমাণ পরিবর্তন করে সুন্দর স্বাস্থ্য ফিরিয়ে দিয়ে সামাজিক জীবনে তাকে প্রতিষ্ঠিত করেছে, সেই ঘটনা যদি নিজেরা উপলব্ধি করতে পারতেন। আমার রেজিস্ট্যান্ট যখন জিজ্ঞেস করে, সীমার মা, সীমাকে আনলেন না? সীমাকে একটু দেখার ইচ্ছা করে, আপনার ওষুধ খাওয়ালে হয়তো ভালো হতো। তাহলে আপনি চিন্তা করেন, হয়তো মুসকি মুসকি হাসের একটু পরেই হয়তো উনিও আমার সামনে এনে বলল যে এই হলো সেই সীমা। তাহলে বুঝতে পারছেন এই দর্শন আপনাদের সবাই হোক। তাহলে আমরা চলে আসি, কি শিখলাম? যে কেস টেকিং নেওয়ার সময় সকল কিছু নেওয়ার চেষ্টা করবেন। যদিও প্রথম বা দ্বিতীয় পর্যায়ে আপনি বুঝতে পেরেছেন রোগী কি ধরনের কি ওষুধ দিলে হবে, তারপরও আপনি কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন, যেমন পরবর্তীতে কোনো রকমের চিকিৎসা তার জন্য বিভ্রাট না ঘটে। কারণ আমরা খুশি হয়ে গেলাম, আর কিছু জিজ্ঞাসা করলাম না, জানলাম না। রুগী আসুক আমার কাছে, না আসুক, চিকিৎসা নেক না নেক, হোমিওপ্যাথিক খালি বর্তমান স্বাস্থ্য ফিরিয়ে দেয় না, আগামী দিনে যেন কোনো রকমের বিপদে না পড়ে, সেখান থেকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হোমিওপ্যাথিক ডাক্তারের আমি মনে করি, বারবারে বলে থাকি। তারপরও কোনো সাড়া শব্দ পাই না যে আমরা আসলে তাৎক্ষণিক কোনো চিকিৎসা করি না। আমরা মূল চিকিৎসা না গেলে আমাদের ডাক্তারদেরও শান্তি হওয়ার কথা না। চলে আসি, তাহলে বুঝতে পারছেন আজকের কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদিও সেটা ক্রনিক ডিজিজের পর্যায়ে পড়ে না, অ্যাকুয়েট ডিজিজ এবং কোনো রকমের বংশগতি বা অন্য কোনো প্রয়োজন হয় নাই এবং সেই সুবিধে তার চিকিৎসা। সুতরাং চলে আসি, প্রত্যেক দিনই প্রত্যেক শুক্রবারে চেষ্টা করব লাইভে এসে ফেসবুকে একটা কেস নিয়ে আলোচনা করার এবং আপনাদেরকে মূল্যবান তথ্য দিয়েই কি করে সিলেকশন করেন এবং কি করে ওষুধ নির্বাচন করবেন সেটা জানিয়েই আজকের এই মনোকষ্টের রোগী কেস টেকিং শেষ করছি। সবাইকে অনুরোধ থাকবে আমার রিলসগুলো দেখে প্রচার করবেন এবং
ভিডিওগুলো আপনারা আপনাদের দৃষ্টিতে অর্থাৎ ভালো লাগলে সেটা প্রচার করার আহ্বান জানিয়ে এবং আমার ফেসবুক দেখার অনুরোধ করে আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।